দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। লিবিয়ায় প্রলয়ঙ্কারী দুর্যোগে 11,000-এরও বেশি মরদেহ উদ্ধার করা হলো। প্রশাসনের আশঙ্কা সংখ্যাটি 20,000 ছাড়াতে পারে, কারণ এখনও নিখোঁজ 10,000-এর মতো বাসিন্দা। ভূমধ্যসাগরের তীরের দেরনা শহর পুরোপুরি বিধ্বস্ত। দুটি বাঁধ ভেঙে সুনামির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শহরের সিংহভাগ এলাকায় ভেঙে চুরে ভাসিয়ে নেয় প্রবল স্রোত। উদ্ধারকর্মীদের আশঙ্কা, নিখোঁজদের সবাই সাগরে ভেসে গেছে। গুড়িয়ে গেছে 2200-রও বেশি ঘরবাড়ি এবং স্থাপনা। প্রশাসনের আশঙ্কা, দুর্গত এলাকাগুলোয় পরবর্তী চ্যালেঞ্জ হবে পানিবাহিত সংক্রমণ রোগ মোকাবেলা। এরই মধ্যে ভুক্তভোগীদের কাছে জরুরি ত্রাণ পৌঁছতে দেশটির বিবদমান পক্ষগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দুর্যোগে বিপর্যস্ত লিবিয়ায় পৌঁছেছে বাংলাদেশ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী। শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবন রক্ষাকারী ওষুধসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে বিমান বাহিনীর C-13J কার্গো বিমান শুক্রবার লিবিয়ায় অবতরণ করে। এ সময় বিমান বাহিনীর প্রতিনিধি দলকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। পরে রাষ্ট্রদূত লিবিয়ার হিউম্যানিটেরিয়ান রিলিফ এজেন্সির কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় লিবিয়ার গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় এই ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। মানবাধিকার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই প্রস্তাব তারা গ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশে এনজিও কর্মী, মানবাধিকার কর্মী এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য নিরাপদ এবং যথাযথ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। বৃহস্পতিবার পার্লামেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ, আজারবাইজান এবং গুয়েতেমালার মানবাধিকার পরিস্থিতি নিয়ে 3টি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এ সময় মানবাধিকার সংস্থা অধিকারের আদিলুর রহমান খান, ASM নাসিরুদ্দিন এলানের কারাদণ্ডের নিন্দা জানানো হয়। এই রায় বাতিলের আহ্বান জানিয়েছে পার্লামেন্ট সদস্যরা। বাহরাইনে বাংলাদেশি কমিউনিটি নেতাদের নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সালমানিয়া শহরে আল মারমারিস হলে এই আয়োজন করা হয়। নৈশভোজের আয়োজন করেন বাংলাদেশি বংশোদ্ভূত বাহরাইন নাগরিক এবং বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির প্রধান উপদেষ্টা শামসুল হক। নৈশভোজ শেষে দেশের মঙ্গল এবং বিশ্বের শান্তি কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের 3য় সচিব তাসির উদ্দিন, বাংলাদেশ ব্রিসবেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, ইঞ্জিনিয়ার বদরুল আলম, অন্যান্য বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা। নৈশভোজের আমরা আমন্ত্রিত হয়ে এখানে এসে অত্যন্ত গর্বিত এবং আমরা অত্যন্ত আনন্দ উপভোগ করছি। বাংলাদেশ এমবেসি প্লাস বাংলাদেশ কমিউনিটির সবাই এসে আমার এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুললেন। ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের আহ্বায়ক কমিটির উদ্যোগে চড়ুইভাতি এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই চড়ুইভাতির। দেশীয় সাজে অনুষ্ঠানে অংশ নেয় ইতালি প্রবাসী বাংলাদেশিরা। এ সময় দেশীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আয়োজন করা হয়েছিল বালিশ খেলাসহ বিভিন্ন খেলাধুলার। সর্বশেষ খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা কাজী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, ওমর আলী মিয়া, মুজাহিদ মিয়া, মাসুম মিয়া সহ সংগঠনের সদস্য সেলিম জাভেদ, রতন মিয়া, সেলিম হোসেন, হারুনুর রশিদ, কাজী রোনাক সহ আরও অনেকে। লেবাননে বাংলাদেশ দূতাবাসে সর্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত প্রবাস স্কিম সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সকল নাগরিকের টেকসই উন্নয়ন চায় সরকার, আর সেই লক্ষ্যে জনগণের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার হাতে নিয়েছে সর্বজনীন পেনশন স্কিম। এ সময় লেবানন প্রবাসীদের প্রবাস স্কিমে অংশগ্রহণ করাতে আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন, কাউন্সিলর, দূতালয় প্রধান মোহাম্মদ বাকি বিল্লাহ সহ সর্বস্তরের লেবানন প্রবাসীরা। পেনশন স্কিম এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত দূরদর্শী একটি পদক্ষেপ এবং নিঃসন্দেহভাবে
এটি আমাদের আপনাদের সবার জন্য একটা আর্থিক এবং একটা সামাজিক নিরাপত্তার বলয় সৃষ্টি করবে। লিবিয়ার প্রাণঘাতী দুর্যোগ কি শুধুই জলবায়ু পরিবর্তনের প্রভাব? বিশেষজ্ঞরা বলছেন ভয়াবহ পরিস্থিতির জন্য বেশি দায়ী মানবসৃষ্ট সংকট। দীর্ঘদিনের নজরদারি আর সংস্কারের অভাবে নেই আবহাওয়া অফিসের তৎপরতা। অব্যবস্থাপনার কারণে ভেঙেছে বাঁধগুলো, সৃষ্টি হয়েছে সুনামি পরিস্থিতির। অবশ্য সেটি মানতে নারাজ বিবদমান রাজনৈতিক পক্ষগুলো। তাদের বক্তব্য, আন্তর্জাতিক মহলের সহযোগিতায় উতরে যাওয়া সম্ভব এই সমস্যা। ভূমধ্যসাগর তীরের দেরনা শহর এখন রীতিমতো নরককুণ্ড। রাস্তাঘাটে পড়ে আছে মরদেহ, ভগ্নস্তূপে পরিণত হয়েছে সাজানো গোছানো লোকালয়। গেল সপ্তাহ থেকেই ছিল ঘূর্ণিঝড় দানিয়েলের তাণ্ডব। রোববার সেটি চাপ সইতে না পেরে ভাঙে শহর রক্ষাকারী দুটি বাঁধ, ভাসিয়ে নেয় বিস্তীর্ণ লোকালয়। প্রবল স্রোতের ধাক্কায় ঘরবাড়ি ভেঙে হাজারো মানুষ নিখোঁজ হন ভূমধ্যসাগরে। বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি শুধুই বৈশ্বিক উষ্ণতা বা জলবায়ু পরিবর্তনের প্রভাব? লিবিয়ায় গেল 5 বছর ধরে নেই পরিপূর্ণ সরকার কাঠামো। দেশটির আবহাওয়া অফিস কার্যত অচল, কারণ দীর্ঘদিন চলা সংঘাতে তাদের পর্যবেক্ষণ টাওয়ার আর আইটি সিস্টেম ক্ষতিগ্রস্ত। সেজন্যই আগাম সতর্কতা দেয়া যায়নি। তাহলে বিপুল সংখ্যক প্রাণহানি ঠেকানো সম্ভব হতো। লিবিয়ার এত বড় দুর্যোগের জন্য একক কারণ দায়ী নয়। বৈশ্বিক উষ্ণতা তো রয়েছেই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী মানবসৃষ্ট সংকট। দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলাফল বাঁধের এই ফাটল। লিবিয়ার সরকার ব্যবস্থাও নাজুক, সে কারণে আন্তর্জাতিক মহলও সেখানে উন্নয়ন বা সংস্কার কাজ পরিচালনা করতে পারছে না। অবশ্য বিশেষজ্ঞদের হিসাব নিকাশকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে লিবিয়ার বিবদমান রাজনৈতিক পক্ষগুলো। তারা বর্তমানে উদ্ধার ত্রাণ তৎপরতার উপরই করছে গুরুত্বারোপ, জানিয়েছে আন্তর্জাতিক মহলের সহযোগিতার আহ্বান। সময়ের সাথে সাথে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ছে, নিখোঁজ আরো 10,000 বাসিন্দা। সুতরাং এই মুহূর্তে সঠিক সংখ্যা নিরূপণ করা কষ্টকর। বাস্তুচ্যুত 30,000-এর বেশি মানুষ। দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা। 2014 সাল থেকে ত্রিপোলি ও বেনগাজি ভিত্তিক দুটি সরকার শাসন করছে উত্তর আফ্রিকার দেশটি। 2021 সালে পরিকল্পনা থাকলেও হয়নি প্রেসিডেন্ট নির্বাচন। উভয় পক্ষের বিবাদের কারণে নেই দীর্ঘমেয়াদী কোনো উন্নয়ন প্রকল্প। এমনকি অবকাঠামোর জন্য বরাদ্দকৃত তহবিল নিয়েও চলে দুর্নীতি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর পদ্ধতিগতভাবে নিপীড়ন করছে বাংলাদেশ সরকার। তাই গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। We are concerned with the government of Bangladesh's systematic and pervasive oppression of journalists and media personalities who attempt to hold the government accountable. We believe, as we've said on a number of occasions, that journalists play an essential role in any democracy. Their work uncovers corruption, safeguards the public's right to know information that affects their lives. They need to be able to make the public aware of the issues that they face in their daily lives. G20-র আয়োজনকে সফল উল্লেখ করে এটাকে ভারতের উন্নয়ন অগ্রযাত্রায় গেম চেঞ্জার বলে মন্তব্য করেছেন আয়োজনের প্রধান সমন্বয়কারী ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তার মতে G20-র বছরব্যাপী বিভিন্ন আয়োজনের অর্থনৈতিক সুফল এরই মধ্যে পেতে শুরু করেছে দেশ। কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলে বিদেশি পর্যটকদের উপস্থিতি কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে যমুনা টেলিভিশনকে মাহফুজ মিশুর রিপোর্ট। বিশ্বের শক্তিধর 20 দেশের সংস্থা G20 এর শীর্ষ সম্মেলন হয়ে গেল নয়াদিল্লিতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং না আসলেও ভারতবর্ষ আলোকিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্য বিশ্ব নেতারা। পুরো আয়োজনের মধ্যমণি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ ইউক্রেন যুদ্ধের পর নানা বিভক্তির মধ্যেও এক মঞ্চে বহু ইস্যুতে একমত হয়েছেন G20 নেতারা। সাথে ছিলেন আমন্ত্রিত 9 দেশের শীর্ষ নেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। বিশালে আয়োজনের সমন্বয়কারী হর্ষবর্ধন শ্রিংলা G20 সম্মেলনের অর্জন ও প্রাপ্তি নিয়ে বলছিলেন তিনি। After the G20 meeting in Srinagar, tourism have seen a spurt in that part of the country. So there is a cause and effect formulation. Our Prime Minister also has said that countries that host momentous event like the Olympics
the G20, for example, have always seen a developmental, rapid spurt in development. And I think we will also undoubtedly see the G20 as a game changer in our nation's trajectory. বিশাল এই আয়োজনের মধ্য দিয়ে নিজেদের কূটনৈতিক শক্তিমত্তারও জানান দিয়েছে ভারত। সদস্য দেশগুলোর বাইরে দিল্লির স্বার্থ সংশ্লিষ্ট 9 রাষ্ট্রের সক্রিয় উপস্থিতির বার্তাও পরিষ্কার। আঞ্চলিক ও বিশ্ব রাজনীতিতে দেশটির প্রভাব দৃশ্যমান। India's narrative and imprint has been very, very clear on the global map. This was an opportunity not only to place India's narrative on the global agenda, but also to showcase our cultural heritage and diversity. G20 has been a very momentous experience for India. It's been a journey over the last 9 months or so, which has been quite extraordinary. ব্রাজিলের কাছে G20 দায়িত্ব হস্তান্তর করলেও তা কার্যকর হবে নভেম্বর থেকে। তার আগে আরও কিছু বহুপাক্ষিক কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে স্বাগতিক ভারত। এই অঞ্চলে এত বড় আন্তর্জাতিক আয়োজনে ভারত যে সক্ষমতার পরিচয় দিল তা মনে থাকবে বহুদিন। একই সঙ্গে ভারতের সেই অভিজ্ঞতা কিভাবে বাংলাদেশ সহ প্রতিবেশী অন্য দেশগুলো কাজে লাগাতে পারে তার দিকেও তাকিয়ে আছে এই ভূখণ্ডের কোটি মানুষ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত। বসবাসের অযোগ্য হয়ে উঠছে পৃথিবী, ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে এই গ্রহের ইকোসিস্টেম। জলবায়ু বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। গবেষকদের দাবি, মানুষের খামখেয়ালিতে পৃথিবীর 9টি স্বাস্থ্য সূচকের 6টি সর্বশেষ নিরাপদ সীমা অতিক্রম করে ফেলেছে। এর জন্য দায়ী বন উজাড়, রাসায়নিক এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার সহ মানবসৃষ্ট নানা কারণ। কোথাও দাবানল, আবার কোথাও অতিবৃষ্টি, ঝড় বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। আগের চেয়ে বেড়েছে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগ। প্রকৃতির বিরূপ প্রভাবে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে পৃথিবী। তাহলে কি অসুস্থ হয়ে পড়ছে 800 কোটি মানুষের এই আবাসস্থল? এই অবস্থায় পৃথিবীর স্বাস্থ্য পরীক্ষা করে উদ্বেগজনক তথ্য দিয়েছেন গবেষকরা। তাদের দাবি, আগের যে কোনো সময়ের চেয়ে পৃথিবীর লাইফ সাপোর্ট সিস্টেম বর্তমানে অনেক বেশি ঝুঁকির মুখে। মানুষের খামখেয়ালি কার্যকলাপের কারণে সৃষ্ট প্রভাবের 9টি সীমা নির্ধারণ করেছেন বিজ্ঞানীরা, যার নাম দেওয়া হয়েছে গ্রহের সীমানা। গবেষণার তথ্যে এই 9 সূচকের 6টি নিরাপদ সীমা অতিক্রম করে ফেলেছে। আমরা গ্রহের স্থায়িত্ব, পৃথিবীতে বাসযোগ্যতা মূল্যায়ন করেছি। পৃথিবীর 9টি সূচকের মধ্যে 6টি নিরাপদ সীমা অতিক্রম করেছে। আমরা ভুল পথে অগ্রসর হচ্ছি। এটি বড় উদ্বেগের বিষয়। 29 সদস্যের বিশেষজ্ঞ দলের চালানো এই গবেষণায় দাবি করা হয়েছে, সমুদ্রে অ্যাসিডের পরিমাণ, ওজোন স্তর ক্ষয় ও বায়ুবাহিত দূষণ, এই 3টি সূচকই শুধুমাত্র নিরাপদ সীমার মধ্যে রয়েছে। এর মধ্যে সমুদ্রের পানিতে অ্যাসিডের পরিমাণ শিগগিরই নিরাপদ সীমা অতিক্রম করবে। গবেষকরা বলছেন, ক্রমবর্ধমান বন উজাড়, রাসায়নিক পদার্থের অত্যাধিক ব্যবহার, বিভিন্ন প্রজাতির প্রাণীর বিলুপ্তি, প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি সহ নানা কারণে হুমকিতে পড়েছে ইকোসিস্টেম। জলবায়ু ঠিক রাখতে প্যারিস চুক্তি মেনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করাই যথেষ্ট নয়। আপনাকে জীবজগৎ ধ্বংস বন্ধ করতে হবে, পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ ও জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। গবেষকদের তথ্যে এর আগে 2015 সালে 4টি সূচক সর্বোচ্চ নিরাপদ সীমা অতিক্রম করেছিল। গেল 8 বছরে অবশ্য ওজোন স্তরের কিছুটা উন্নতি হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।